আমার মা এক কথা বারবার বলতে, সবাই যখন দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস হলো, মাস পেরিয়ে বছর হলো, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, সবাই বলতেছে তৈরি হওয়া দরকার, আপনাদের মুভ অন করা দরকার। আমার মা এক কথা বারবার বলছে, আমার ছেলে না থাকলে বুঝতে পারতো, আমার মন বলতো যে আমার ছেলে নাই, কিন্তু আমার মন, শরীর, রক্ত, অস্থি মজ্জা সব পৌঁছে যাচ্ছে। তাদেরকে বেঁচে থাকতে হয়েছে, তাদেরকে বেঁচে থাকতে হয়েছে অনিশ্চয়তার ভিতরে যে তাদের প্রিয় মানুষটিকে আছে কি নেই। আমার ধারণা ছিল 1 বছর হয়ে গেছে, ফিরে আসলে আর আসবে না। তা নিয়ে আমার পরিবারের সাথে দ্বন্দ্ব ছিল। আমার বউ মেনে নিতে চায় নাই, বাচ্চারা মানতে রাজি হয় নাই। এক পর্যায়ে মা আমার বাসা থেকে চলে যায়, আমার বোনের বাসায়। এটা অন্যরকম কষ্ট, বোঝানো যাবে না। আমরা ফিরে এসেছি, আপনাদের শুকরিয়া। আপনি ভাবুন, এই লোকগুলি যারা এই চেতনা ধারণ করেন, মানুষকে, সৃষ্টি সেরা যে মানুষকে আটকে রাখবে, আমি এভাবে আমরা মারা যাবে, লাশটা গায়েব করে দেবে, এটা কতটা নগ্ন চলতে হতে পারে। আমরা জুলাই আগস্ট আন্দোলনের সময় বলেছি, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। কিন্তু গণ অভ্যুত্থানের পরও আমাদের বলতে হচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। রক্ত, অস্থি মজ্জা সব পৌঁছে যাচ্ছে। তাদেরকে বেঁচে থাকতে হয়েছে অনিশ্চয়তার ভিতরে যে তাদের প্রিয় মানুষটিকে আছে কি নেই। বলেছেন যে সন্তানদেরকে প্রায় মানুষের জিজ্ঞেস করতে প্রশ্ন যে কত কঠিন, কত ওজনদার। এটা যারা ভিকটিম তারা ছাড়া কেউ বলতে পারে না যে এই মুষ্টি কত। আমার সন্তানদেরকে যখন কেউ জিজ্ঞেস করতো, তোর আব্বু কি বেঁচে আছে, তোর আব্বু কোথায়, সরল মানুষের প্রশ্ন করতে হতো, এই কোমলমতি সন্তানের জন্য ওই প্রশ্ন আসমানের জমির মধ্যে যা আছে তার চেয়ে বেশি ছিল। আমার স্ত্রী যখন আমাকে নিয়ে যায়, তখন তার বয়স ছিল 28 বছর। তরুণ একজন যখন 5 বছর হয়ে গেল, তখন আগে তো অনেকেই বলতো, 5 বছর পর খুব কাছের লোকরা তাকে জিজ্ঞেস করা শুরু করতো, তোমার কি ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত, তোর সন্তানের কথা চিন্তা করা উচিত, তুমি এখনো ইয়ং ওমেন, ফিউচারের কথা চিন্তা করা উচিত। আমার কাছে আমার আত্মীয় বলছেন যে ওর ওয়াইফকে আলাদা করেছে, তাকে আলাদা করে জিজ্ঞেস করো, তুমি তো একটু কম বয়সী মেয়ে, তোর বাচ্চারা এখনো ছোট, তোমার তো ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। সেটা হাতে বলেছিল, যদি আল্লাহ ফেরত আসে আমাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার জন্য অপেক্ষা করো, আমি কি উত্তর দেব? এই কথা বলেছিল। এই অপেক্ষাটা সম্ভব না। তোমাকে যে ভাইটা বলেছেন যে বই লেখা দরকার, কিন্তু আমরা লেখে বোঝেন ওজন, এই কষ্ট কি হতে পারে। কিন্তু এটা আমাদের দায়িত্ব। এটা দায়িত্ব এই জন্য না যে আমাদের প্রচার করা দরকার, এটা দায়িত্ব এই জন্য যে মানুষ জানতে পারে যে কি কঠোর এই তথ্য সরকার বেশি নিয়েছিল তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য, দীর্ঘস্ত করার জন্য, চিরস্থায়ী করার জন্য। কিন্তু আল্লাহ তাদের আমরা যারা বিশ্বাস করি, মানুষ পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহ সৃষ্টি পরিকল্পনা। আমি স্বীকৃতি দিচ্ছি আমার পাশে অবস্থিত বীর বিক্রম শাহিনুর রহমান সাহেব, যিনি প্রথম এই ভিকটিমদেরকে যে রাখার একটা প্রোগ্রাম, আয়নাঘরের সবার প্রথম মুখ খোলার দুর্দান্ত সাহস দেখিয়েছেন, এবং ওনার বক্তব্যের ভিত্তিতে রিপোর্টটি নেট নিউজ করে, যার পর আমাদের পরিবার প্রথমবার মতো একটি কিছু আঁকড়ে ধরার সুযোগ পায় যে একটি রিপোর্ট আছে যেখানে দাবি করছে যে এখানে কিছু লোক জীবিত আছে, আমরা জীবিত আছি। এবং উনি সেই সময় কথা বলেছিলেন যেখানে নর্মাল ক্রিটিসিজম, এই ধরনের গোপন তৎপরতা দূরে থাকে, দুর্নীতি নিয়ে কথা বললে মানুষ গুম হয়ে যায়, সেখানে সাহস করে কথা বলেছিলেন। এই স্বীকৃতি রাষ্ট্র না দেখ আমরা গুম পরিবার, প্রত্যেকটা পরিবার বিরুদ্ধে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তার এই সাহসিকতার কারণে আমার মা যখন তার অনুভূতি ছাড়া কিছুই ছিল না, তখন তারা দেখাতে পেরেছেন যে রিপোর্ট আছে, আমার ছেলে সন্তান বেঁচে আছে। আমাদের কষ্ট যাই হোক, আমরা পেশেন্টরা বুঝতে পেরেছিলাম আমরা দেশের ভিতরে আছি, পেশেন্টরা বুঝতে পেরেছিলাম যে আমরা ঢাকায় আছি, বন্দিত অবস্থা, চোরবাদ হত্যার অবস্থা। কিন্তু আমাদের যে আরেকজন বন্ধু আমাদের পাশে আছেন, আমাদের ভাই মাইকেল চাকমা, ওনাকে কোথায় রাখা, ওনাকে ওনার যে আবাসস্থল, ওনার যে আত্মীয় স্বজন, ওনার যে বেড়ে ওঠার জায়গা, সেখানে অনেক দূরে তাকে নিয়ে আসা হয়েছে।
আমি শিওর উনি বুঝতে পেরেছেন যে উনি ওনার যে অঞ্চল সেখানে নেই। তো ওনার যে মানসিক কষ্ট এটা আমরা কেউ বুঝতে পারবো না, আমাদের চেয়ে হয়তো অনেক হাজার গুণ বেশি কষ্ট হয়েছে। তো আমি আমার কথা বলে সময় নষ্ট করবো না, ওনাদের কথা শোনা জরুরি। আমি শুধু একটু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআক্কুব করে আমার বই লেখার কাজ শুরু করেছি। আমি নিজে দেখতে পাচ্ছি না, আমার এখনো মোটর কোঅর্ডিনেশন এরকম হয়নি, আমি হাত লিখতে পারিনি এখনো। আমি টাইপ করতে আমার খুব কষ্ট হয়, তো আমি অডিও রেকর্ড করছি। পরে যারা এক্সপার্ট এলেন তাদের সহযোগিতা নিয়ে আলটিমেটলি একটি বই প্রকাশ করার জন্য নিয়োগ করেছি। আমার জন্য দোয়া করুন, আমার জন্য একটু তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই বিষয়টা ওনাদের বলা হচ্ছে আমি রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ যেটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং আইনগরগুলি ভিজিট করা হয়েছে। আমাদের প্রত্যাশা যেটা জন্ম না হয় এবং এটাকে এস্টাবলিশ করতে হবে বিচারের মাধ্যমে। তারপরও গণ কমিশনের নাবিল আপা বলছেন আমরা হয়তো বেঁচে আছি, শুকরিয়া। এবং যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সবাইকে মামলা দেওয়া হয়েছে, এই লোকগুলি মামলা পিছনে দৌড়াচ্ছে। সমাজে লাঞ্ছিত, কারণ এখন 5ই আগস্টের পরে আপনার কিছু যদি করে থাকেন ধরে নেবে আপনি সত্যি দোষী, কিন্তু আমরা এখনো আজ প্রায় 8 মাস হয়ে গেছে এই লোকদের কোনো ফয়সালা করতে পারি নাই। এটা আমাদের উচিত। এই যত লোক আমরা যারা 5ই আগস্টের পরে ছাড়া পেয়েছি তারা ছাড়া সবাইকে মামলা দেওয়া হয়েছে, মামলা হাজিরা তারা দিচ্ছেন, রেহাই তারা পাচ্ছেন না, তাদেরকে যেন বিশেষ ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়। বইয়ের ব্যাপারে তাড়াহুড়া করে আমাকে লিখতে হয়েছে, আমি রেগে বলেছি আয়নাগর তুমিও আমি, তুমি বলতে ফ্যাসিস্ট আর আমি তো আমি। আমার যতটুকু করার ছিল ইনশাআল্লাহ অতটুকু করার চেষ্টা করছি। পরিবার আমাকে সাপোর্ট দিছে, যথেষ্ট সাপোর্ট দিছে। এই প্রত্যাশা আমার পরিবারের, আমার মা ছিল অন্যরকম, আমি ব্যক্তি চরিত্রে চরম শখ ছিলাম। মায়ের ধারণা ছিল 1 বছর হয়ে গেছে ফিরে আসলে আর আসবে না। তা নিয়ে আমার পরিবারের সাথে দ্বন্দ্ব ছিল, আমার বউ মিলতে চায় নাই, বাচ্চারা মানতে রাজি হয় নাই। এক পর্যায়ে মা আমার বাসা থেকে চলে যায় আমার বোনের বাসায়। এটা অন্যরকম কষ্ট, বোঝানো যাবে না। আমরা ফিরে এসেছি, আপনাদের শুকরিয়া। আপনি ভাবুন এই লোকগুলি যারা এই চেতনা ধারণ করেন, মানুষকে সৃষ্টি সেরা দিয়ে মানুষকে আটকে রাখবে, আমি এভাবে আমরা মারা যাবে, লাশটা গায়েব করে দেবে, এটা কতটা নগ্ন চলতে হতে পারে। এটা এদের বিচার হওয়া খুবই কোনো ক্ষমা কোনো স্থান নাই এখানে। ধন্যবাদ। আমরা জুলাই আগস্ট আন্দোলনের সময় বলেছি বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। কিন্তু গণ অভ্যুত্থানের পরও আমাদের বলতে হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সেই অসমাপ্ত যুদ্ধের ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আমাদের মূল এজেন্ডা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, জুলাই ফাইটার্স অ্যান্ড মেন্টাল হেলথ, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। নিশ্চয়ই আমরা এই আলোচনার মধ্য দিয়ে একটা কর্মপন্থা এবং পদ্ধতি পাব, যার সুতো ধরে আগামীর দিনগুলো আরও সম্ভাবনাময়, বিপ্লবী এবং নির্বিঘ্ন হবে। প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।